নমস্কার। গড়িয়া চর্চা পুস্তক বিপণীর স্নেহাশিস চক্রবর্তী 1432 বাংলা নববর্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানটি আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের কবিতা নিঝড়ের স্বপ্নভঙ্গ এইটি দিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আজ থেকে গড়িয়া চর্চা পুস্তক বিপণীতে শুরু হলো নববর্ষ বই উৎসব। যে কোনো প্রকাশনীর বইয়ে আপনারা পেয়ে যাবেন 25% ছাড়। আনুষ্ঠানিক সূচনা করছেন নববর্ষ বই উৎসবের বিশিষ্ট সাংবাদিক ও লেখক শ্রী রন্তিদেব সেনগুপ্ত। বিশিষ্ট লেখককে বরণ করে নিচ্ছেন অধ্যাপক শ্রী দেবাশিস চক্রবর্তী। শ্রী রন্তিদেব সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। চলে যাচ্ছি শ্রী রন্তিদেব সেনগুপ্তের কাছে। আজ যেখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার নববর্ষের শুভেচ্ছা, প্রণাম। তারা যে এখানে এই চর্চা বিপণীতে তাদের বই উৎসবে আমাকে ডেকেছেন, এটা আমার কাছে আনন্দের যেমন তেমনি সম্মানেরও। একটা কথা অনেকে বলেন, আজকাল প্রায়ই বলেন, আমাকেও বিভিন্ন সময়ে কথা সম্মুখীন হতে হয়, যে মানুষের নাকি বই পড়ার আগ্রহ কমে গেছে। এই কথাটির সঙ্গে আমি কখনোই সহমত হতে পারিনি। আমার মনে আছে 2017 সালে, আপনারা জানেন হয়তো অনেকে, কেরালার কোচিতে একটা বুক ফেস্টিভ্যাল হয়, ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল, খুব বড় ফেস্টিভ্যাল সেটা। সেখানে দেশ বিদেশে নানা প্রকাশকরা আসেন, লেখকরা আসেন, মত বিনিময় হয়। তো 2017 সালে আমাকে সেই কোচি বুক ফেস্টিভ্যালে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে নানাবিধ সেমিনার হয়। তো এমন একটি সেমিনার ছিল
যে বই পড়ার আগ্রহ কি মানুষের কমে যাচ্ছে। তো সেখানে বেশ কিছু প্রকাশক, তার ভেতর দুজন বিদেশি প্রকাশক ছিলেন, দক্ষিণ ভারতের একজন বড় প্রকাশক ছিলেন, দিল্লির প্রকাশক ছিলেন। তারা প্রত্যেকেই মোটামুটি একটা কথা বলেছিলেন যে তারা প্রতি বছর তাদের বইয়ের ব্যবসা বিক্রি বাড়ছে, এটা তারা বলেছিলেন। এবং বিদেশি প্রকাশকরা বলেছিলেন যে হ্যাঁ, এখন কিন্ডেল ভার্সন এসে গেছে, ইন্টারনেটে মানুষ বই পড়ে, তৎসত্ত্বেও যে প্রিন্ট এডিশন মানে এরকম বাঁধানো বই বা পেপার ব্যাগ এর চাহিদা কিন্তু কমেনি। এবং পেঙ্গুইনের মতো প্রকাশক তারা পেপার ব্যাগ বিক্রি করে এখনো প্রচুর পরিমাণে তারা অর্থ উপার্জন করে। তো এতে আর কিছু প্রমাণ হয় না, এটাই প্রমাণ হয় যেটা বিদেশি প্রকাশকরাও বলেছিলেন, ওখানে যে আরও নামি দামি প্রকাশক ছিলেন তারা বলেছিলেন যে এই যে একটা ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বই কেউ পড়ে না, বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে, এই ধারণাটি ভুল। বই আগেও মানুষ পড়তো, এখনো পড়ে। যারা বই পড়তে আগ্রহী তারা বরাবরই বই পড়ে, আর যারা বই পড়তে আগ্রহী নয় তারা কোনোদিনই বই পড়ে না। এবং ওই প্রকাশকরা বলেছিলেন যদি বই পড়ার আগ্রহ মানুষের না থাকতো আমরা বইয়ের ব্যবসায় এতদিন টিকে থাকতে পারতাম না। আপনি যদি আজকে কলেজ স্ট্রিট অঞ্চলে যান, পয়লা বৈশাখ তো কলেজ স্ট্রিটে মানে প্রায় উৎসবের মতো, দেখবেন যে কত প্রকাশক এবং তাদের দোকানে কত ভিড়। এই যে এই গত কয়েক বছরে প্রচুর নতুন নতুন প্রকাশক উঠে এসছেন এবং তারা খুব ভালো বই বার করেন, বিষয় বৈচিত্র্য, অভিনব বই সব, এবং তার প্রোডাকশন খুব ভালো। কেন এসছেন তারা? মানুষ বই কিনছে, বই পড়ছে বলে এসছেন। যদি সত্যি বই মানুষ না পড়তো তাহলে তারা আসতেন না। হ্যাঁ, কোভিডের সময় প্রকাশকরা একটু অসুবিধায় পড়েছিলেন। কোভিডের সময় সব ব্যবসায় খারাপ সময় গেছে, কোভিডের সময় প্রকাশনা ব্যবসায় খুব খারাপ গেছে, তখন মানুষ বই কেনেননি। কিন্তু সেই সময়টা আবার কেটে গিয়েও এই বইমেলায়, এবারের বইমেলায় হিউজ বিক্রি হয়েছে, গতবারের বইমেলায় প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে। বিক্রিগুলো হচ্ছে কেন? মানুষ বই কিনছেন তো। আরে কিছু না হলেও বইমেলায় দেখবেন যে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে গেছেন, বাবা মা একটা হলেও বই কিনেছেন তারা। আমার মনে হচ্ছে এই জানুয়ারি মাসের 22-23 তারিখ ওই রকম সময় আউশ গ্রাম, বর্ধমান এবং বীরভূমের সীমান্তবর্তী ছোট্ট গ্রাম অঞ্চল এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চল, সেখানে এবার প্রথম আউশ গ্রাম বইমেলা হলো। সেই বইমেলাটির উদ্যোগ নিয়েছিলেন আমাদের খুব পরিচিত ঘনিষ্ঠ একজন আমাদের ছোট ভাইয়ের মতো লেখক রাধা মাধব মণ্ডল। রাধা মাধব খুব অন্যান্য নানা রকম বিষয় নিয়ে লেখেন, একটু অন্যরকম বিষয়। যেমন এই বছর ওর বইমেলায় একটা বই বেরিয়েছে, গ্রামের মেয়েদের আড্ডা। তো এই অদ্ভুত বিষয় নিয়ে লেখেন। তো রাধা মাধবের উদ্যোগে আউশ গ্রামে এবার একটা প্রথম বইমেলা হলো, গ্রামীণ বইমেলা। ইন্টারেস্টিং, আমি গিয়েছিলাম সেই বইমেলায়, যে আশেপাশের যে আদিবাসী অধ্যুষিত গ্রাম, সেখান থেকে সন্ধ্যেবেলা মায়েরা বাবারা তাদের সন্তানদের নিয়ে আসছেন। ছোট বইমেলা যদিও, গোটা 30-40 বোধহয় স্টল হয়েছিল। কলকাতার কিছু প্রকাশক গিয়েছিলেন, তাদের ভেতরে নাম করা প্রকাশক কিছু গিয়েছিলেন। তো অবাক করার মতো যে ওই ছোট অঞ্চলটায়, আদিবাসী অধ্যুষিত অঞ্চলটায় সন্ধ্যেবেলা বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে আসছেন, তারা বই দেখছে, বই তুলে বাবা মাকে দেখাচ্ছে এবং বই কিনছে। আমি রাধা মাধবকে পরে জিজ্ঞাসা করেছি আমাদের বইমেলা কি সাকসেসফুল? বললো যে হ্যাঁ, খুব সফল হয়েছে আমাদের বইমেলা। এবং সামনের বার এই যারা এসছেন, যারা মানে যে প্রকাশকরা ওখানে গিয়েছিলেন তারা তো আসবেনই, সামনের বার আরও কিছু প্রকাশক হয়তো যোগ দেবেন। তো এইভাবে কিন্তু এগুলো কিছুই প্রমাণ করে, এগুলো প্রমাণ করে যে মানুষের বই পড়ার আগ্রহ কমেনি, কখনো কমে না। সমস্যা যেটা হচ্ছে যে আমরা কি বই পড়াতে পারছি মানুষকে, যেটাই প্রকাশকরা বলেছিলেন। আমার এখনো মনে থাকবে যে কোচিতে তারা যেটা কথা বলেছিলেন যে সমস্যা হচ্ছে আমরা কেমন বই পড়াতে পারছি মানুষকে, তার উপর মানুষের পাঠক বই পড়বে কিনা নির্ভর করে। আমরা যদি মানুষকে ভালো বই পড়াতে পারি, সুন্দর একটা বই প্রোডাকশন করে উপহার দিতে পারি মানুষের হাতে, তাহলে মানুষ বই পড়বে। এখনো জানেন সব থেকে বেশি বিক্রি হয় কি বই? এখনো সব থেকে বেশি বিক্রি হয়
রবীন্দ্রনাথের লেখা যে বইগুলো, রবীন্দ্র রচনাবলী বিক্রি হয়, বা এখন তো রবীন্দ্র রচনাবলী অনেকে কেনেন না, এখন যেহেতু রয়্যালটি উঠে গেছে, রবীন্দ্রনাথের নাটক আলাদা করে বিক্রি হয়, গান, কবিতা, গল্পগুচ্ছ এগুলো নানাভাবে বিক্রি হয়, সেগুলোর প্রচুর বিক্রি। কথা অমৃতর বিক্রি বেশি। শরৎচন্দ্রের এখনো বিক্রি আছে, বঙ্কিমচন্দ্র অতটা নেই, তার কারণ একটা ভাষা সেখানে একটা বড় ফ্যাক্টর। বঙ্কিমী ভাষা তো এখনকার মানুষ অতটা গ্রহণ করতে পারে না, যে কারণে শরৎচন্দ্র অনেক বেশি গ্রহণ করে তারা। কিন্তু শরৎচন্দ্রের প্রচুর বিক্রি, বিভূতিভূষণের বিক্রি, রবীন্দ্রনাথের বিক্রি। কেন? কারণ মানুষ সেগুলো গ্রহণ করেছেন, মানুষ মনে করেছেন এর ভেতরে আমি আমার কি বলবো, আমার অন্তরের যে একটা তৃপ্তি সেটা খুঁজে পাচ্ছি। আমরা কি লিখছি, আমরা কি পড়াচ্ছি, আমরা কি দিতে পারছি মানুষের ওপর, সেটা কিন্তু বড় বেশি অনেকখানি নির্ভর করে যে বইয়ের ব্যবসা বাড়বে কিনা। যেমন দেখুন, বিদেশের, আমি বাংলাদেশের কথা বলি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যদিও সেখান থেকে এখন যা অবস্থা, এবার বইমেলায় তারা আসতে পারেননি। আপনারা যদি বইমেলায় বাংলাদেশের স্টলে নিশ্চয়ই আগে গিয়েছেন, দেখবেন যে সেখানে কি অসাধারণ সব কালেকশন আসে, কি অসাধারণ সব কাজকর্ম তারা করে থাকেন। এবং সত্যি কথা বলতে অনেক কাজই আমাদের এই পশ্চিমবাংলার থেকে অনেক ভালো কাজ তারা করেন অনেক ক্ষেত্রে। আমার নিজেরা কালেকশনে একটা বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছিলাম, যে 2 খণ্ডে, এরকম মোটা 2টি খণ্ড, বাংলায় আঞ্চলিক ভাষার অভিধান, ওই বাংলায় যতগুলি জেলা আছে সেখানকার যে আঞ্চলিক ভাষা তার অভিধান। এই কাজ কিন্তু আমরা এখানে করে উঠতে পারিনি। তো এই ধরনের কাজ, বা ওখানে যারা লিখছেন এখন, তাদের অনেকেই আমার বন্ধু, তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। এই এখন সাম্প্রতিক এই অবস্থায় তারা অনেকে একটু সংকুচিত হয়ে আছেন, অনেকে একটু কি বলবো, ভয়েও রয়েছে। অনেক সময় তারা যোগাযোগ করতে পারেন না, ভয় করেন, তাদের ফোন টোন কোথাও কেউ ট্যাপ করে কিনা ইত্যাদি নানা রকম। কিন্তু তাদের সঙ্গে আমার একটা রেগুলার নিয়মিত যোগাযোগ ছিল। তো আমি তাদের লেখাপত্র পড়তাম, তারা কি কাজ করছেন দেখতাম। অসম্ভব ভালো কাজ তারা করেন, অসম্ভব ভালো লেখেন, এবং সেগুলো মানুষ পড়ে। মানুষকে আমরা কি দিতে পারছি? দুর্ভাগ্য লাগে, খারাপ লাগে দেখে যে কলকাতায় খুব ইদানিং একটা ট্রেন্ড এসছে যে কিছু সস্তা গোছের থ্রিলার লেখা, এবং এই থ্রিলারগুলো, এগুলো কিন্তু, এটা শঙ্করলাল ভট্টাচার্য আমাকে বলেছিলেন যে এই ধরনের বইগুলো বাজারে বেরোচ্ছে, এবং কিছু প্রকাশক রংচঙে প্রচ্ছদ করে সেই বইগুলো বাজারে বিক্রি করছে, তারা চটকদারি বিজ্ঞাপন দিচ্ছে, এতে বাংলা বইয়ের মানের অবনতি ঘটছে, বাংলা সাহিত্যের অবনতি ঘটছে। ফলে এগুলোই ক্ষতিকারক, এবং এগুলোর জন্য কিন্তু পাঠক পিছিয়ে যায়। ওই ধরনের একটা বই যদি একজন পাঠক পড়েন, তার বাংলা সাহিত্য বা বাংলা বইয়ের প্রতি তার অনীহা জন্মাবে। কিন্তু সেই পাঠককে যদি পুতুল নাচের কথা পড়েন, বা সেই পাঠকে যদি ঢোড়াই চরিত মানুষ পড়েন, বা সেই পাঠকে যদি সেই সময় পড়েন, বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফেরিঘাট পড়েন, সেই পাঠক কিন্তু আকৃষ্ট হবেন। আমরা কি দিতে পারছি, এটা বড় কথা। অনেক ক্ষেত্রে আমরা পারি না, লেখকরা পারেন না। অনেক প্রকাশক আছেন যারা ভয় পান যে বই বের করে একটু অন্যরকম বই বের করে সেটা চলবে কিনা বাজারে। এবং সব বই বাজারে, সত্যি সব বই বেরোলেই যে 100 কপি বিক্রি হয়ে যাবে এমন তো নয়। একটা ভালো বই, সত্যিকারের একটা ভালো বই কিন্তু একদিনে 100 কপি বিক্রি হয় না। সেই বইটা দীর্ঘদিন ধরে চলে, দীর্ঘদিন ধরে, আজ 5 কপি, কাল 10 কপি, পরশু 15 কপি, এইভাবে কিন্তু একদম লং রানে যে বইটা একটা নির্দিষ্ট বিক্রি হয়ে যায়, সেটা কিন্তু সত্যিকারের টিকে থাকে। যে বই 1 মাসে 100 কপি বিক্রি হয়, পরের মাসে আর বিক্রি হয় না, সেটা কিন্তু টিকে থাকার বই নয়। এরকম বহু বই আছে বাংলা বাজারে ছেয়ে গেছে, এরকম 100 কপি বিক্রি হলো, তার বইমেলায় 100 কপি বিক্রি হলো, প্রচুর বিজ্ঞাপন হলো, পাবলিশার অনেক কমিশন দিলেন, কিছু উপহারও দিলেন বইয়ের সঙ্গে, কিছু সেলিব্রিটি এসে সেই বই উদ্বোধন করে গেল, বইমেলায় 100 কপি বিক্রি হয়ে গেল, তারপরে আপনি সেই বই দেখলেন না। এই বইগুলো ক্ষতিকারক। কিন্তু যে বই ধরুন, এবারে বইমেলায় বেশ কিছু ভালো বই বেরিয়েছে, নানা রকম অন্যরকম বইপত্র বেরিয়েছে। যেমন অসীম চট্টোপাধ্যায়ের একটা বই আনন্দ পুরস্কার পেল, নকশালবাড়ি নামা। আপনারা জানি না পড়েছেন কিনা। ওই বইটি সেই সময়কার সামাজিক রাজনৈতিক ইতিহাসের একটি দলিল এবং অনবদ্য লেখা। অসীমবাবুর রাজনৈতিক পরিচয়টা বাদ দিয়েও আমি বলতে পারি যে পণ্ডিত মানুষ। ফলে এই ধরনের বই, বা ধরুন খুব সম্প্রতি
অমর মিত্রর লেখা উপন্যাস, স্বপ্নময়ের লেখা উপন্যাস, এগুলো তো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করেছে। ফলে বই পড়া কমে গেছে মানুষের, তা নয়। আমরা কি দিতে পারছি সেটা বড় ব্যাপার। আমরা যদি ভালো বই দিতে পারি, ভালো লেখা দিতে পারি, প্রকাশকরা যদি ভালো সুন্দর বই প্রকাশ করতে পারেন, তাহলে মানুষ আবার বই পড়া আরও বাড়বে। বই পড়ছেন তো বটেই, আরও বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে, আমি এটা আউশগ্রাম বইমেলাটা দেখে বলছি, এই যে আপনারা এখানে চর্চা পুস্তক বিপণী, এই গড়িয়া অঞ্চলে একটা যে বই উৎসব করলেন 7 দিনের, এরকম বহু পুস্তক বিপণীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। তারা এটা থেকে শিক্ষা নিতে পারেন যে বইয়ের প্রসারে এবং পাঠকের ভেতর, সাধারণ মানুষের ভেতর বই পড়ার আগ্রহ তৈরি করতে এই ধরনের কাজগুলি কিন্তু করা উচিত। যেমন আউশগ্রাম বইমেলা কমিটি করেছে, তারা প্রত্যন্ত অঞ্চলে একটা বইমেলা করেছে। এরকম জেলায় জেলায় এখন প্রচুর বইমেলা হয়, সেগুলো বিক্রিবাট্টাও খুব ভালো। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যদি বইমেলা করা যায়, ছোট আকারের বইমেলা করা যায়, তাহলে কিন্তু মানুষের বই পড়ার আগ্রহটা বাড়ে, প্রসার ঘটে। আর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে আমরা যদি বাড়িতে ছোট 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 লাইব্রেরি করি, 10,000 বই জমাতে হবে না সেই লাইব্রেরি, অন্তত 50টা বই রাখি, বিভিন্ন ভালো ভালো বই। তাতে কি হয়? তাতে আমাদের পরিবারের যারা পরবর্তী প্রজন্ম, তাদের ভিতরে ভালো বই পড়ার আগ্রহ বাড়ে, ভালো বই তারা পড়তে পারে। এগুলো আমরা কিন্তু করতে পারি, অনায়াসে। আমরা করি না। আরও ভালো লাগছে, স্নেহাশিস বাবুরা গড়িয়া অঞ্চলে এরকম একটা বই উৎসবের আয়োজন করেছে। আর সবশেষে বলবো, যেটা দুঃখের বিষয়, যে বাঙালি তার নিজের সংস্কৃতি, তার নিজের ভাষা, তার নিজের ঐতিহ্য, এইগুলিকে যেন ভুলে যাচ্ছে ক্রমশ। আমি দেখি অনেক বাঙালি পরিবার এখন তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান, তাতে আমার কোনো আপত্তি নেই। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতেই পারেন, এবং ইংরেজিটা জানা দরকার। ভারত তো একটা মাল্টিলিঙ্গুয়াল দেশ, তো সেখানে ইংরেজি একটা ভাষা জানা থাকা খুব প্রয়োজন। কিন্তু ইংরেজি ভাষা জানতে গেলে সন্তানকে তার মাতৃভাষাটা ভুলে যেতে হবে, এটা কোনো কাজের কথা নয়। অনেক বাড়িতে আমি দেখেছি যে আমার ছেলেটা না বাংলাটা ভালো বলতে পারে না, বা আমার মেয়েটা বাংলাটা ভালো জানে না। এটা বলার ভিতরে এক ধরনের গর্ব অনুভব করেন। এটা গর্ব করার বিষয় নয়, এটা লজ্জিত হওয়ার বিষয়। যে নিজের মাতৃভাষাকে কখনো ভালোভাবে জানে না, সে কিন্তু বিদেশি ভাষাটাও ঠিকমতো শিখতে পারে না। আমরা ছোটোবেলায় তো বাংলা মাধ্যম স্কুলে পড়েছি, বাংলা মাধ্যম স্কুলে ইংরেজি ছিল, তো ইংরেজিটা আমরা শিখেছি, তো শিখিনি এমন তো নয়। ফলে ইংরেজি শিখতে গেলে নিজের মাতৃভাষাকে ভুলে যেতে হবে এমন তো নয়। আমি আমার পেশাগত জীবনে বহুবার বিদেশ গিয়েছি, কোনো বিদেশি রাষ্ট্রে আমি দেখিনি, সে আপনি ব্রিটেনেই বলুন বা ইউরোপের অন্য দেশেই বলুন, তারা নিজের মাতৃভাষাকে ভুলে গেছে। তারা বিদেশি ভাষা চর্চা করে, কিন্তু নিজের মাতৃভাষাকে ভুলে গিয়ে নয়। ফলে পরবর্তী প্রজন্মের ভেতর কিন্তু এই বাংলা বই পড়ার অভ্যাসটা ফিরিয়ে আনতে হবে। সেইটা ফিরিয়ে আনা খুব জরুরি। নয়তো যে আশঙ্কা আমরা করছি, সেটা ভবিষ্যতে হয়তো সত্যিই হয়ে উঠবে যে বাংলা বইয়ের পাঠক কমে যাবে। এখনো যায়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো যাবে। আর শুধু বাংলা বইয়ের পাঠক কমে যাওয়া না, বাঙালির সংস্কৃতি কারণ বাংলা ভুলে যাচ্ছে আমি দেখি। যেমন আজকাল দেখি, কিছু মনে করবেন না, বাঙালি বিয়ে বাড়িতে একটা জিনিস চালু হয়েছে, সঙ্গীত। কোনোদিন বাঙালির বিয়েতে সঙ্গীত ছিল না। এটা হচ্ছে একেবারে মানে হিন্দি বলয়ের একটা অনুষ্ঠান, বাঙালির ঘাড়ে এসে চেপে বসলো, বাঙালি সঙ্গীত পালন করতে শুরু করলো। আমি তো পূর্ববঙ্গের মানুষ, তো আমার বাবা মা পূর্ববঙ্গের মানুষ ছিলেন। পূর্ববঙ্গের বাঙালদের বাড়িতে বিয়ের আগের দিনটাতে গানের আসর বসতো, সেখানে সব পূর্ববঙ্গের লোকগীতি গাওয়া হতো, সঙ্গীত হতো না। এখন সঙ্গীত হয়। গায়ে হলুদকে আমরা হলদি বলতে শিখেছি। হ্যাঁ, তো বাঙালি তো রইল কোথায় আমাদের? এই নববর্ষের সময়ে, মানে এটা আমার আর নিজের দেখা, নববর্ষের সময় অনেক বাঙালি বাড়িতে গিয়ে দেখবেন ভুজিওয়ালাদের কাজু বরফি আসে, হাড়ি ভর্তি করে রসগোল্লাটা আসে। এটা আমি আজকেই এক প্রকাশককে বলছিলাম, তিনি আমাকে মিষ্টির থালা সাজিয়ে দিলেন, সেখানে কেশরিয়া লাড্ডু আর ভুজিওয়ালার বরফি, ওই কাজু বরফি। আমি তাকে বললাম রসগোল্লাটা কোথায় গেল? হ্যাঁ, তো বাঙালি যদি এখন, বাঙালিকে তো তার নিজের সংস্কৃতি নিয়ে
গৌরবান্বিত হতে হবে। বাঙালির তো গৌরব করার মতো অনেক কিছু আছে, কি নেই বাঙালির? সব কিছু আছে। আপনি সাহিত্যে বলুন, আপনি সংস্কৃতিতে বলুন, আপনি খেলাধুলায় বলুন, আপনি চিত্রকলায় বলুন, সিনেমায় বলুন, এমনকি ধর্মে বলুন, সব দিক থেকেই তো বাঙালি ভারতবর্ষের ভিতর অগ্রগণ্য একটা জাতি। সেই বাঙালি তার সংস্কৃতিকে ভুলে যাবে, আত্মঘাতী বাঙালি হিসেবে পরিচিত হয়ে থাকবে। বলে বই একমাত্র পারে বাঙালিকে তার এই অতীত সম্পর্কে, তার গৌরব সম্পর্কে সচেতন করে তুলতে। আর এই দায়িত্ব হচ্ছে লেখকদের অনেকটা দায়িত্ব, কারণ তারা পারেন বাঙালির মানুষের কাছে আরও বেশি পৌঁছতে, পরবর্তী প্রজন্মের কাছে আরও ভালো লেখা নিয়ে পৌঁছতে। প্রকাশকদের একটা বড় দায়িত্ব যে ভালো বই প্রকাশ করুন। আর এই স্নেহাশিস বাবুদের মতো যারা এই কাজ করছেন তারা সবার কাছে ধন্যবাদ আরও হবেন, যে এই গড়িয়ার এরকম একটা অঞ্চলে তারা একটা বইয়ের দোকান করেছেন, সেই বইয়ের দোকানে তারা বই উৎসব করছেন। সেই বই উৎসবে এলাকার অনেক মানুষ নিশ্চয়ই আসছেন, তারা বাংলা বই দেখছেন, কিনছেন, পড়ছেন, বাড়িতে গিয়ে তা নিয়ে পাঁচজনের সঙ্গে আলোচনা করছেন। এভাবেই তো বাংলা সংস্কৃতি রক্ষা পাবে। তাহলে আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব নববর্ষের দিন, যে বাঙালি হয়ে উঠুন, বাঙালি হয়ে উঠুন, মনে প্রাণে বাঙালি হয়ে উঠুন। বাংলা বই পড়ুন, বাংলা গান শুনুন, বাঙালির মতো জীবনযাপন করুন, বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহান্বিত হন, বাঙালি হয়ে উঠুন। তার মানে এই কথাই বলছি না যে অন্য প্রদেশের মানুষদের ঘৃণা করবেন, ঘৃণা কাউকে করবেন না, কিন্তু নিজেকে, নিজের অতীতকে, নিজের শিকড়কে, নিজের ঐতিহ্যকে ভুলে যাবেন না। আর সেটা যদি ভুলে যেতে না চান তাহলে বাংলা বই আপনারা পড়ুন। আপনাদের সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন।